মা, মা, মা কই তুমি? কিরে, এইভাবে কলেজ থেকে এসে চিল্লাচ্ছিস কেন? ইরা কিছু না বলে কেঁদে দিল। কিরে, এইভাবে কাঁদছিস কেন? ইরা কিছু না বলে কাঁদতে লাগলো। কি হয়েছে বলবি তো? এইবার ইরা তার মায়ের দিকে তাকিয়ে কান্নার সুরে বলতে লাগলো, প্রতিবারের মতো এবারও ইমন কুত্তাটা কলেজে টপ করেছে, আর আমি কিছুই করতে পারলাম না। এই বলে ইরা কান্না শুরু করে দিল। কি? ওই ছোট লোকের বাচ্চার এত বড় সাহস! ও আমাদের এইখান থেকে পড়াশোনা করে তারপরে তোকে চ্যালেঞ্জ করে? ওকে দেখলে আমার গা জ্বলে যায়। তুমি বাবাকে বলে ওকে তাড়িয়ে দাও। আমি তোর বাবার সাথে কথা বলবো, কিন্তু তোর বাবা মনে হয় না রাজি হবে। বাবা যদি না হয় তাহলে আমি থাকবো না এই বাড়িতে। ইরা, কি বলছিস তুই এসব? আব্বু, তুমি কখন এলে? আমি অনেক আগে এসেছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তোদের কথাগুলো শুনছি। শোনার পরে তুমি কিছু করবা না? আমাকে কি করতে বলো তুমি? তুমি শুনেছ না ওই ছেলেটা কিভাবে ইরাকে চ্যালেঞ্জ করে অপমান করলো? এইখানে অপমানের কি দেখলা তুমি? আর তুমি বললা যে ইমন তোমাদের খায় না, তাই না? তুমি খুব ভালো করে জানো যে কে কারটা খায়। ইরার সামনে আর অপমান নাই বা করলাম? ও আমাদের মেয়েকে সামনে দিয়ে টপ করবে, আর আমার মেয়ে দেখবে নাকি সেটা? তুমি ওর জন্য আমাকে এত কথা শোনালা। সেটাই, ওকে আমি সহ্যই করতে পারি না। বাহ, মামের চরিত্র দেখি ফুলের চেয়েও পবিত্র। কি করে এত নিচে নামতে পেরেছে তোমরা? আমি আমার মেয়ের জন্য সব করতে রাজি। সব করতে পারো, ভালো কথা, কিন্তু অকৃতজ্ঞ হওয়া ঠিক না। কি আমি অকৃতজ্ঞ? শুধু অকৃতজ্ঞ না, সাথে তোমার আর তোমার মেয়ের অহংকার আছে। আজ এই ছোট লোকের জন্য এত বড় কথা বলতে পারলা বাবা? তুই চুপ থাক। এমন ছোট লোক না, ও আমার ছেলে। তোমার ছেলেকে বলে দিও আর যাতে আমার মেয়ের সামনে না আসে। বলে দিব, যাতে বিশ্বের সামনে না এসে নিজের পবিত্র ফুলটাকে নষ্ট না করে। তুমি আমাদেরকে বিশ্বের সাথে তুলনা করেছো? করলাম। আর যদি কোনোদিন ইমনের ব্যাপারে আমাকে কিছু বলেছিস, তাহলে সেই দিন আমি আর ইমন একসাথে বাড়ি থেকে বেরিয়ে যাব, এই বলে দিলাম। এই কথা বলে ইরার বাবা যেই ঘর থেকে বেরিয়ে আসবে তখনই আমার সাথে ধাক্কা খেলো। আরে ইমন, তুমি এখানে? আঙ্কেল, আমি আপনাদের দোয়ায় খুব ভালো রেজাল্ট করেছি, এই জন্য আপনাদের জন্য মিষ্টি নিয়ে আসলাম। তাই নাকি বাবা? খুব ভালো, দাও দাও, মিষ্টি খাবো। আজ আমার ছেলে ভালো রেজাল্ট করেছে, সত্যি খুব খুশি আমি। আমি আঙ্কেলকে মিষ্টি দিলাম। আমি এইগুলো আন্টিকে দিয়ে আসি। ওকে, যাও। আমি আন্টি রুমে ঢুকে আন্টিকে মিষ্টি দিতে লাগলাম। আন্টি, এই নেন, আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি তাই আপনাদের জন্য মিষ্টি এনেছি। গায়ে আগুন ধরিয়ে দিয়ে এখন মিষ্টি খাওয়াতে আসছিস, তাই না? এই বলে ইরা আমার হাত থেকে মিষ্টির প্যাকেটটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। প্রত্যেকটা মিষ্টি ফ্লোরে পড়ে আছে। আর কখনো আমার সামনে আসবি না। আমি কিছু না বলে ছলছল চোখে তাদের দিকে তাকিয়ে রইলাম। এভাবে চেয়ে আছিস কেন? যা এখান থেকে। আমি কিছু না বলে চলে আসলাম। ওদের ব্যবহারে আমার মোটেও কষ্ট হয় নাই, কারণ প্রতিদিন ওরা আমার সাথে এমন খারাপ আচরণ করে, তাই সহ্য করতে করতে অভ্যাস হয়ে গেছে। এই যা বাবা, এত কথা বলে ফেললাম কিন্তু পরিচয়টা তো এখনো দিলাম না। যাই হোক, আমি হলাম ইমন। বাবা মা নেই, মানে আজ থেকে কয়েক বছর আগে বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সেই থেকে বাবার বন্ধু মানে ইরার বাবা আমার দায়িত্ব নেন, আর আমি আর ইরা একসাথে আর একই ক্লাসে পড়ি। আর জানতে হবে না, এতটুকু জানলেই চলবে। আমি রুমে এসে একটা বই পড়তে লাগলাম। এমন সময় ইরার জোরে জোরে আমার নাম ধরে ডাকছে। আমি দ্রুত তার কাছে গেলাম। আমাকে ডেকেছেন? ডেকেছি। আজকে কাজের লোক আসতে পারবে না, আর তোর মিষ্টিগুলো ফ্লোরে পড়ে আছে, এগুলো পরিষ্কার কর। আমি পরিষ্কার করব? তুই করবি, তোর মিষ্টি, তাই তুই পরিষ্কার কর। আমি কিছু না বলে ফ্লোরটা মুছতে লাগলাম, আর সাথে চোখের পানিও গড়ে পড়ছে। সেটা দেখে ইরা মুচকি মুচকি হাসছে। আমি পরিষ্কার করে আমার রুমে চলে আসলাম। বাবা মা মারা গেলে বুঝি এত কষ্ট নেমে আসে, সেটা তো আগে জানতাম না। বাবা মার কথা ভাবছি আর অঝরে কেঁদেই যাচ্ছি। বাবা মায়ের ছবি বুকে নিয়ে কাঁদতে লাগলাম। এমন সময় আঙ্কেল, ইরার বাবা, রুমে আসলো। আমি তাকে দেখে চোখের পানি মুছে ফেলার বৃথা চেষ্টা করলাম। কিরে, তুই কাঁদছিস কেন? কই না তো আঙ্কেল, কিছু হয় নাই। তুই আমার কাছে মিথ্যা বলবি না, সত্যি বল, কি হয়েছে?
আসলে বাবা মার কথা খুব মনে পড়ছে। আঙ্কেল এই কথা শোনার পর আমাকে জড়িয়ে ধরলেন আর নিজেই কেঁদে দিলেন। তোর বাবা বড্ড ভালো ছিল রে। এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে তোর বাবার কাছে সাহায্য চাইলে খালি হাতে ফিরে এসেছে। আমি কিছু না বলে চুপচাপ চোখের পানি ফেলেই যাচ্ছি। বোকা, কাঁদছিস কেন? আমি তো তোর বাবা মা। আঙ্কেল আমার চোখের পানি মুছে দিল। তোর সাথে গুরুত্বপূর্ণ কথা আছে, আগে তুই ফ্রেশ হয়ে আয়। আমি আঙ্কেলের কথা মতো ফ্রেশ হয়ে আসলাম। আঙ্কেল কোনো কথা না বলে আমার হাত ধরে ইরা আর আন্টির কাছে নিয়ে আসলো। আমি চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইলাম। নীরবতা ভেঙে আঙ্কেল বলে উঠল, মন, তুমি এই পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো, এতে আমি অনেক খুশি। আশা করি ফাইনাল এক্সাম আরো ভালো করে দিবে। আঙ্কেল। কাল থেকে তুই আর ইমন একসাথে কলেজ যাবি। ইরাকে বলল কথাটা। না, আমি ওর সাথে যাব না। আমার কথার উপর কথা বলার সাহস কোথায় থেকে পাস? জানি না, তবে এটাই জানি যে আমি ওর সাথে যাব না। আঙ্কেল থাক, আমি একা যেতে পারবো। ওকে, তুই যা ভালো বুঝিস। তুই ওর কথায় কষ্ট পাস না, ও একটু এরকমই। না না, কষ্ট পাবো কেন? আমি কিছুই মনে করি নাই। তারপর আর কিছু না বলে আমি আমার রুমে চলে আসলাম। এইভাবে আমার কলেজে যাওয়ার দিনটা চলে আসলো। আমি কলেজে চলে আসলাম, যেই গেট দিয়ে ঢুকবো তখন পিছন থেকে তানভীরের ডাক। ওই ইমন, দাঁড়া। আয়। কিরে, আজ এত তাড়াতাড়ি আসলি যে? এমনি। তা তুই কেন আসলি? তুই জানোস না আমি কেন আসি? ও, তোর তো আবার মহারানী আছে, তাই তাকে টাইম দিতে আসোস? ঠিক তাই। ক্লাস শুরু হতে অনেক দেরি, চল ওইদিকে আড্ডা দেই। ওকে চল। আমি আর তানভীর আড্ডা দিতে লাগলাম। এমন সময় কলেজের গেট দিয়ে রবি আর ইরা ঢুকলো। রবির বাইকের পিছনে ইরা ছিল। রবি হলো ইরার বয়ফ্রেন্ড। ওরা আমার সামনে দিয়ে ভান করে আছে। আমি তানভীরের সাথে কথা বলতেছি, এমন সময় একটা ছেলে এসে বলল, তোকে ইরা ভাবে ডাকছে। আমি কিছু না বলে ওর সাথে হাঁটা ধরবো, এমন সময় তানভীর আমার হাত ধরলো। দোস্ত, যাস না, তুই তো জানোস যে তোর সাথে এখন কি করবে। না গেলে ও আরো বড় কিছু করবে, তাই যাওয়াটাই শ্রেয়। আমি তানভীরের হাত ছেড়ে ছেলেটির সাথে হাঁটা ধরলাম। ইরা আর রবি এছাড়া তাদের ফ্রেন্ডরা ছিল। ইরা আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এসব ফালতু ছেলে যে কেন এসব কলেজে ভর্তি হয় মাথায় ঢোকে না আমার। ওর কোনো যোগ্যতা আছে কলেজের মাটিতে পা রাখার? থাক, কিছু বলিস না, ও হচ্ছে কলেজের টপার। ওরা অট্টহাসিতে লুটিয়ে পড়ল। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, কোনো প্রতিবাদ করছি না। হয়তো একদিন ওরা ওদের ভুল বুঝতে পারবে, সেই আশায় আছি আমি। হঠাৎ ইরা এমন কথা বলে উঠলো যেটা শুনে আমি অবাক হয়ে গেলাম। শোন, তুই এখন তোর পকেট থেকে রুমাল বের করে আমাদের সবার পা মুছে দিবি। শুধু মুছবে না, বরং ওই রুমাল দিয়ে তারপর নিজের মুখটা মুছতে হবে। না, আমি এই কাজ পারবো না। তোর সাহস কিভাবে হয় আমাদের মুখের ওপর কথা বলতে? আমি চুপচাপ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি আর চোখ দিয়ে নিষ্ঠুর পানি আটকানোর বৃথা চেষ্টা করে যাচ্ছি। কানলে হবে না, যা করতে বলেছি সেটা কর। আমি আর উপায় না পেয়ে রুমালটা বের করে সবার পা মুছে দিলাম। পুরো কলেজের ছেলেমেয়েরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কেউ হয়তো মজা নিচ্ছে, আবার কেউ ইরার কাজে ঘৃণা প্রকাশ করছে। সব শেষে আমি যেই ইরার পা মুছতে এলাম তখনও আমাকে একটা লাথি মারলো। সাথে সাথে আমি মাটিতে পড়ে যাই। আমাকে লাথি মারলেন কেন? ইচ্ছে হয়েছে, মেরেছি। এখন কথা না বলে রুমালটা দিয়ে তোর মুখটা মুছে ফেল। আমি ভেজা চোখ নিয়ে রুমাল দিয়ে মুখটা মুছলাম। যা, আবার যখন ডাকবো তখন আসতে হবে, নইলে যে কি হবে তুই ভাবতেও পারবি না। আমি চুপচাপ সেখান থেকে তানভীরের কাছে চলে আসলাম। আমি এসে দেখি তানভীরের চোখে পানি। কি রে, তুই কাঁদছিস কেন? তোকে কতবার করে বললাম যে যাস না, এখন দেখলি তো কি হলো। হয়তো এমন ব্যবহার আমার কপালে ছিল, তাই হয়েছে। এইখানে আর থাকা লাগবে না, তুই এখন ক্লাসে চল, নইলে ওরা আবার অপমান করবে। চল। আমি আর তানভীর ক্লাসে চলে আসলাম। কিছুক্ষণ পর ইরা আর ইরার বান্ধবীরা ক্লাসে আসলো। আমি ওদের দিকে না তাকিয়ে চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছি। ওরা আমাকে নিয়ে হাসাহাসি করছে। আমি আর তানভীর কিছু না বলে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পর স্যার ক্লাসে আসলো। এসে আমার টপার হওয়া নিয়ে অনেক প্রশংসা করলো। সবাই আমার দিকে তাকিয়ে করতালি দিল। আর ইরা আর ওর ফ্রেন্ডরা রাগে ফুঁসতে লাগলো, হয়তো আজও আমার কপালে খারাপ কিছু থাকবে। ক্লাস শেষ করে আমি আর তানভীর একসাথে বাড়ি ফিরছিলাম। হঠাৎ ইরা রবির বাইকে করে যাওয়ার সময়
মাথায় পানি ঢেলে দিয়েছে। আমি কিছু না বলে চুপচাপ হাঁটতে লাগলাম। এইভাবে আর কতদিন কি কতদিন? কতদিন সহ্য করবি তুই? দোস্ত, তুই তো জানোস আমি চাইলে তো 1 সেকেন্ডে ইরাকে পথে বসাতে পারি, কিন্তু না, আমি হঠাৎ করে কিছু করব না, আস্তে আস্তে করব। ওকে, তুই যা ভালো বুঝোস। তারপর আমি আমার বাসায় এসে পড়লাম। আন্টি খাবার খাওয়ার জন্য ডেকে গেল। আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। আমি গিয়ে ইরার সাথে বসতে যাব, ঠিক তখনই। এখন তুই এখানে বসবি না। কেন? আমার মুখের উপর প্রশ্ন করার সাহস কোথা থেকে পেলি? তুই আর কখনো আমাদের সাথে বসে খাবি না। তুই তোর রুমে নিয়ে গিয়ে গিল। আমি কিছু না বলে চুপচাপ আমার খাবার নিয়ে রুমে এসে খেতে লাগলাম। খাবার শেষ করে রুমে শুয়ে শুয়ে মোবাইল টিপছি। হঠাৎ রুমে আন্টি আসলো। আন্টি, আপনি এখানে? তোকে একটু বাজারে যেতে হবে। ওকে, যাব। বলেন কি আনতে হবে? ইরার জন্য কিছু কসমেটিক, আর কিছু না। ওকে, কি কি আনবো বলেন। তারপর আন্টি আমাকে একটা লিস্ট দিল, আর আমি খুশি মনে বাজারে চলে আসলাম। সব আইটেম কেনা শেষ, বাট একটা আইটেম পাচ্ছি না। সারা বাজার খুঁজলাম কিন্তু কিছুতেই পেলাম না। সবই তো নিলাম, একটা না নিলে তো সমস্যা হবে না। বাজার থেকে সব কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আন্টির হাতে ব্যাগটা দিয়ে আমি রুমে আসলাম। কিছুক্ষণ পর খুব চিৎকার করে আমার নাম ধরে ডাকার শব্দ শুনতে পেলাম। হয়তো ইরা ডাকছে। আমি দ্রুত ইরার কাছে গেলাম। কিছু লাগবে আপনার? তুই সব কসমেটিক্স ঠিক মতো এনেছিস, কিন্তু যেটা মেইন ওইটাই আনিসনি কেন? আমি আসলে সারা বাজার খুঁজেও পাই নাই। এত বড় মিথ্যা কথা! তুই আসলে একটা কাজ চোর। ইরার মুখের চোর কথা শুনে বুকটা মোচড় দিয়ে উঠলো। চুপচাপ সহ্য করে যাচ্ছি। আমাকে চোর বলবেন না। তোর এত বড় সাহস যে তুই আমার মুখের উপর কথা বলিস? ইরার থাপ্পড়ে হয়তো ঠোঁট কাটা গেছে। ও এত জোরে মেরেছিল যে চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। যা আমার চোখের সামনে থেকে। চোখের পানি ফেলে নিজের রুমে আসলাম আর মুখের উপর বালিশ রেখে কাঁদতে লাগলাম, যাতে আমার কান্না কেউ শুনতে না পায়। আজ বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। বাবা মায়ের ছবিটা বের করে কাঁদতে লাগলাম আর বলতে লাগলাম, মা গো, আমি জানতাম না যে তোমরা আমার উপর থেকে সরে গেলে যে অন্ধকারের ছায়া আমাকে এইভাবে গ্রাস করবে। তোমরা তো আমাকে এত অবহেলা দিয়ে বড় করো নাই। আমি তো সোনার চামচ মুখে নিয়ে জন্মেছি। আজ নিজের বাড়িতে কেন চাকরের মতো থাকতে হচ্ছে আমায়? এই নিয়ে আমার কোনো অভিযোগ নাই। তোমরা আমার কথা ভেবে কষ্ট পেও না। আমি খুব ভালো আছি। শুধু আমাকে একটু দোয়া কইরো যাতে সব বাধা অনায়াসে পার করে দিতে পারি। এইভাবে মা বাবার ছবি বুকে নিয়ে কাঁদতে লাগলাম। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ছাদে গেলাম। গিয়ে কতক্ষণ প্রকৃতির সাথে প্রেম করে আসলাম। বাসায় ঢুকে দেখি আঙ্কেল অফিস থেকে চলে আসলো। কিরে, তোর ঠোঁটে কি হয়েছে? কি বলবো বুঝতেই পারছি না। তোর একটা বানিয়ে বলে দেই। দুপুরে হঠাৎ চলতে গিয়ে একটা দেওয়ালের সাথে ধাক্কা খাই, অনেক জোরে। অনেকখানি কেটে গেছে, দেখে চলতে পারিস না? একটু আমার রুমে আই, তোর সাথে কথা ছিল। আগে আপনি ফ্রেশ হয়ে আসেন, তারপর না হয় আমি যাব। ওকে। আমি আমার রুমে এসে বিছানা গোছাতে লাগলাম। বিছানা গুছিয়ে আমি আঙ্কেলের রুমে গেলাম। দেখি সেখানে আন্টি আর ইরা আছে। আমি গিয়ে একপাশে দাঁড়ালাম। বাড়ির সবাই আঙ্কেলকে মোটামুটি ভয় পায়। ইরা, কাল তোর ফুফাতো বোন রিয়া আসবে। কি সত্যি? ও আজকে আমাকে ফোন করলো যে সে কাল দুপুরে এইখানে এসে পৌঁছাবে। বাহ, তাহলে তো খুব ভালোই হয়। ওকে অনেকদিন যাবত দেখি না, অনেকদিন পর দেখা হবে। আর ইরা, কাল কি তোর ক্লাস খুব গুরুত্বপূর্ণ? আমার প্রত্যেকটা ক্লাস গুরুত্বপূর্ণ, কোনোটাই মিস করা যাবে না। ইমন, তাহলে তো তোমারও খুব গুরুত্বপূর্ণ ক্লাস আছে। তেমন নেই আমার। আপনি যা বলবেন তা করব। বলেন কি করব? আমি তো জানি যে ইরার গুরুত্বপূর্ণ ক্লাস হলো ওই রবির সাথে ঘুরে বেড়ানো। আমি চাই তুই কাল রিয়াকে রিসিভ করবি। ওকে, বাট তাকে চিনব কিভাবে? সেটা না হয় আমি বলে দিব। এখন তোরা যা, আমি একটু রেস্ট নেই। আমি চলে এলাম আমার রুমে। এসে বই পড়তে লাগলাম। পড়তে পড়তে রাত একটু গভীর হয়ে গেল। আঙ্কেল খেতে ডেকেছিল, তাই পড়া বন্ধ করে খেতে গেলাম। এই নাও রিয়ার নাম্বার। নাম্বার দিয়ে আমি কি করব? কাল তাকে ফোন করে খুঁজে নেবে।
ও, নাম্বারটা নিলাম। খাবার খেয়ে এসে আরো কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে নাস্তা করলাম, করে বই নিয়ে পড়তে লাগলাম। এই যে বড় লোকের ছেলে, সারাদিন পড়লে হবে? আমার সাথে কিছু কাজ করলেই তো পারো। বলেন কি কি করতে হবে? আন্টি একের পর এক আমাকে কাজ দিয়েই চলেছে। আজ নাকি কাজের মেয়ে আসে নাই, তাই সব আমাকে দিয়ে করাচ্ছে। আমিও চুপচাপ করতে লাগলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেছে প্রায়। কোনো মতে কাজ শেষ করে রিয়াকে রিসিভ করার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। স্টেশনে পৌঁছে রিয়াকে একটা কল দিলাম। রিয়া বলছেন? আপনি ইমন তাই তো? আপনি কি গাড়ি থেকে নেমেছেন? অনেক আগেই নামলাম, বাট আপনি কই? আগে বলুন আপনি কোথায়? আমি ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি। ওকে, সেখানে দাঁড়ান, আমি আসছি। আমি ব্রিজের নিচে গেলাম। হঠাৎ দেখলাম একটা মেয়ে কাকে জানি খুঁজতেছে। এই মেয়েটা নয় তো? আমি আবার রিয়াকে কল দিলাম। দেখলাম মেয়েটা সাইড ব্যাগ থেকে মোবাইল বের করলো। রিয়া ফোনে যা যা বলছে মেয়েটাও ঠিক তা তা বলছে। আচ্ছা, আপনি কি নীল কালারের ড্রেস পরেছেন? ঠিক। আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? পাচ্ছি। তাহলে সামনে আসুন। ওকে। আমি কল কেটে দিয়ে রিয়ার সামনে গিয়ে ওর ব্যাগটা ধরলাম। কে আপনি? আর আমার ব্যাগ ধরেছেন কেন? আমি ইমন, আপনি মনে হয় রিয়া। আমি রিয়া। তার মানে আপনি ইমন? এবার চলুন। রিয়ার ব্যাগটা গাড়িতে তুলে আমরা দুজন গাড়িতে চেপে বসলাম। আমি ড্রাইভিং করছি। আপনার আসতে কষ্ট হয়নি তো? একদম না। তা আপনি কি সেই ইমন যার কথা বলতে বলতে মামার মুখ থেকে রক্ত ছুটতো? আঙ্কেল আমার নামে কি বলতো? অনেক কিছুই বলতো। তা আপনি কিসে পড়েন? আমি কে সেটা না হয় পরেই জানবেন, আগে বাসায় গিয়ে রেস্ট নেবেন তারপর। ওকে। তারপর আমি আর রিয়া বাসায় আসলাম। ইরা রিয়াকে দেখে এমন ভাবে জড়িয়ে ধরলো মনে হয় বিএফ কে ধরেছে। সবাই রিয়ার খোঁজ খবর নিতে লাগলো। তুই আমাদের এখানে কি করছিস? যা এখান থেকে। এই, তুই ওর সাথে খারাপ ব্যবহার করছিস কেন? বাবা আসতে না আসতে এত দরদ হয়ে গেল। চল রুমে যাই। ওকে চল। আমি আমার রুমে আসতে যখনই পা বাড়ালাম তখন ইরা বলেছে ওদের জন্য যেন শরবত নিয়ে যাই রুমে। আমিও ইরার কথা মতো শরবত বানিয়ে ইরার রুমে গেলাম। রিয়া শরবতটা মুখে দিয়ে আমার হাতের প্রশংসা করতে লাগলো। যেই ইরা শরবতটা মুখে দিল ঠিক তখনই ও পুরো গ্লাস শরবত আমার মুখের মধ্যে ঢেলে দিল। কি বানিয়েছিস এগুলো? এগুলো কি খাওয়া যায়? আরে শরবতটা ভালো হয়েছে, তুই ওর সাথে এত খারাপ ব্যবহার করছিস কেন? তুই আসার পর দেখতেছি যে ওর সাইড নিয়ে কথা বলতেছিস, কারণটা কি? তুই এইভাবে একটা মানুষের উপর অন্যায় করে যাবি, সেটা তো মেনে নেওয়া যায় না। দেখলাম ওদের মাঝেও একটা খারাপ পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে, তাই ওদের সামলানোর জন্য দয়া করে আপনারা চুপ থাকুন। নিজের মাঝে কেন বিভেদ সৃষ্টি করছেন? সব তোর জন্য হয়েছে। তুই এখন আমাদের সামনে থেকে যা। ওকে যাচ্ছি, তবু প্লিজ চুপ থাকেন। আমি আর কথা না বলে রুমে চলে আসলাম। পুরো শরীরটা ভিজে গেছে, তাই গোসল করে নিলাম। গোসল করার পর আন্টি খাবার খাওয়ার জন্য ডেকে গেল। আমিও গেলাম খাবার খাওয়ার জন্য, কিন্তু আজ চেয়ারে বসলাম না। খাবার নিয়ে যখনই উঠতে যাব তখনই রিয়া বলে উঠলো, সে কি, আপনি কই যাচ্ছেন? এই তো রুমে যাচ্ছি। রুমে খাবার খাওয়া শোভা পায় না। আপনি সবার সাথে বসে খাবার খাবেন। না, তা কি করে হয়? আপনি চেয়ারে বসুন। না না, আমি রুমে খেতে পারবো। আপনাকে কিন্তু বসতে বলেছি। আমি আর কোনো উপায় না পেয়ে বসে পড়লাম। ইরার দিকে তাকিয়ে দেখি ওর আগে ফুসছে আর খাচ্ছে। আমি আর ওই দিকে না তাকিয়ে আমার খাবার খেতে লাগলাম। খাবার খাওয়ার পর নিজের রুমে বসে একটা বই পড়তে লাগলাম। কিছুক্ষণ পর দেখি রিয়া আমার রুমের সামনে। আসতে পারি? আরে আপনি আসুন আসুন, আমার রুমে আসতে অনুমতি লাগবে না। তা আপনি বসে বসে কি করছেন? বই পড়ছিলাম। তাহলে তো আপনাকে বিরক্ত করে ফেললাম। না না, বিরক্ত করলেন কই? আমি তো বিরক্ত বোধ করি নাই। আমি তো আপনার ব্যাপারে কিছুই জানি না। পরিচয়টা দিলে ভালো হতো। রিয়া নিজের সম্পূর্ণ পরিচয় প্রকাশ করলো। এইবার আমার পরিচয় জানতে চাইবেন না? আপনার কি কোনো নতুন পরিচয় আছে? নতুন পরিচয় মানে? আপনার সম্পর্কে সব শুনেছি আঙ্কেলের কাছে। যদি এর বাহিরে কোনো পরিচয় থাকে তাহলে সেটা বলুন। না, আমার এর বাহিরে আর পরিচয় নেই। আপনি বুঝি বই পড়তে ভালোবাসেন? অনেক। এইভাবে
রিয়ার সাথে কথা বলতে লাগলাম। এই তুই এখানে, আর আমি তোকে সারা বাড়ি খুঁজতে লাগলাম। ইমরান ভাইয়ের সাথে বসে বসে গল্প করছি। তুই আর মানুষ পেলি না গল্প করার জন্য। তুই তো তোর বিএফের জন্য আমার সাথে কথাই বলতে পারিস না। হয়েছে, এখন চল। না না, আমি এখানে আরো কতক্ষণ থাকবো? চল তো, ওর কাছে থাকা লাগবে না। এই বলে ইরা রিয়ার হাত ধরে টেনে নিয়ে যায়। আমি চুপচাপ নিচের দিকে তাকিয়েছিলাম, একটা কথাও বলি নাই। আমি আবার বই পড়তে লাগলাম। পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেলাম তা বলতেই পারবো না। ঘুম থেকে উঠে দেখি রাত হয়ে গেছে। দূর, আজকে বেশি ঘুমিয়ে পড়লাম। আমার পড়াও তো এখনো শেষ হয়নি। দ্রুত ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বাবা মায়ের ছবির সামনে গেলাম আর বললাম, তোমরা আমাকে দোয়া করো, আমি যেন তোমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারি। তোমাদের খুব ইচ্ছে ছিল যাতে আমি বাবার মতো খুব নামকরা ব্যবসায়ী হই। তোমাদের দোয়া আমার সাথে থাকলে জীবনে কোনো বাধা আমাকে থামাতে পারবে না। তাদের ছবির সামনে গিয়ে চোখের পানি আটকাতে পারলাম না। হঠাৎ কেউ একজন আমার চোখের পানি মুছে দিল। তাকিয়ে দেখি আমার পাশে আঙ্কেল দাঁড়িয়ে আছে। আরে আঙ্কেল, আপনি কখন আসলেন? আমি অনেকক্ষণ আগে এসেছি। তুই তোর বাবা মায়ের সাথে কথা বলছিলি, তাই তোকে ডাকিনি। আঙ্কেলের উত্তর না দিয়ে বাবা মার ছবির দিকে তাকিয়ে আছি। বাবা মা কারো অমর থাকে না, সবাইকে দুনিয়া থেকে যেতে হবে। তাই বলে কি বিধাতা আমাকে এইভাবে অকালে এতিম করে দিবে? তুই এতিম কই? আমি তোর মা বাবা। আমি আর কিছু না বলে আঙ্কেলকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। এই গাধা, কাঁদছিস কেন? কান্না থামা। আমি কান্না থামিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তোর সাথে কথা ছিল, তুই আমার রুমে আয়। ওকে। তারপর আমি আঙ্কেলের পিছন পিছন ওনার রুমে গেলাম। রুমে সকল জনতাই দেখলাম উপস্থিত। রিয়া আমাদের বাড়িতে অনেকদিন পর বেড়াতে আসলো, তাই আমি চাইবো তোমরা দুইজন রিয়াকে ভালো করে গ্রামটা ঘুরিয়ে দেখাও। আমাকে আর ইরাকে বলল কথাটা। আমার কোনো আপত্তি নেই, তাহলে আমরা কাল বিকেলে যাব। ইমন, তোমার কি কোনো আপত্তি আছে? তুমি ইমনকে জিজ্ঞেস করছো কেন? ইমনও তোমাদের সাথে যাবে। না, ও আমাদের সাথে যাবে না। তাহলে তুই যাস না, ইমন আর রিয়াই যাবে। ইরা এইবার কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। কি হলো ইমন, আপত্তি আছে? আমি মাথা নেড়ে না জানিয়ে দিলাম। আমি জানি আমি অফিসে গেলে তোদের অনেক ঝামেলা হবে, তাই আমি আগে থেকেই ঠিক করে দিয়েছি। আশা করি আর কোনো কথা যাতে না হয়। ওকে। এই বলে ইরা রুমে চলে গেল আর আমিও আমার রুমে এসে পড়তে লাগলাম। হঠাৎ অনুভব করলাম কেউ একজন আমার পিছনে দাঁড়িয়ে রইল। পিছনে তাকিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। আরে আপনি? কেন, অন্য কাউকে আশা করেছেন? না না, তা না। দাঁড়িয়ে আছেন কেন? আপনি তো বুঝতেও বলেননি। ওকে সরি, বসুন। তা দেখলাম খুব মন দিয়ে পড়ছেন। তাহলে তো বিরক্ত করে ফেললাম। না না, সেটা না, এইগুলো এমনি অতিরিক্ত পড়ছিলাম। আচ্ছা, আপনার সাথে যে ইরা এত খারাপ ব্যবহার করে আপনার রাগ হয় না? আমার আবার রাগ করি বা কি করব? আপনিও তো কিছু বলতে পারেন। আমি ওকে বললে ও যদি আমার বাবা মাকে ইঙ্গিত করে কোনো খারাপ ভাষা ব্যবহার করে, তাহলে যে আমার সহ্য হবে না। তাই বলে কি এইভাবে সহ্য করবেন? কপালে যা থাকে তাই হবে, তা নিয়ে আমার কোনো কষ্ট নেই। আপনার কি ইচ্ছা হয় না ওর সব রাগ পুড়িয়ে দিতে? ইচ্ছে হলে কি করতে হবে নাকি? আমার কোনো ক্ষমতা নাই যে ওকে এসব করার। কে বললো যে আপনার ক্ষমতা নাই? আপনার ক্ষমতার দ্বারা আজ ইরা চলতে পারছে। থাক, আমি নিজের সম্পত্তি নিয়ে বড়াই করা পছন্দ করি না। তাই বলে কি নিজের বাড়িতে এইভাবে অবহেলা সহ্য করে যাবেন? আপনি এত কিছু কিভাবে জানেন? সেটা আপনার জানতে হবে না। আমি শুধু আপনাকে একবার দেখতে চাই। আপনি জোর গলায় বলছেন যে আজ আমি এইসবের মালিক। ততটা বেয়াদব আমি নই। এখানে বেয়াদবের কি দেখলেন? আমার বাবা মা কোনোদিন অহংকার করতে আমাকে শিখায় নাই। এটা অহংকার না, নিজের অধিকার। দয়া করে এসব বাদ দিন, আমার আর ভালো লাগছে না। ওকে, আপনি পড়েন, আমি পরে আবার আসবো। ওকে, গুড নাইট। গুড নাইট। আমি আবার পড়তে লাগলাম। পড়তে পড়তে অনেক রাত হয়ে গেছে, তাই পড়া বন্ধ করে শুয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। গুড মর্নিং। গুড মর্নিং।
রাতে ঘুম কেমন হলো? এই তো ভালো। তারপর সবাই একসাথে বসে নাস্তা করে নিলাম। আমি চলে আসলাম কলেজে। ক্যাম্পাসে আমি আর তানভীর বসে বসে গল্প করছি। প্রতিদিনকার মতো আজও ইরা রবির বাইকে করে চলে আসলো। চল ক্লাসে যাই, নইলে ওরা আবার তোকে নিয়ে মজা করবে। চলো। যেই ক্লাসে আসতে যাব তখনই ইরা ডাক দিল। না দোস্ত, তুই আজকে যাবি না। আমি তানভীরের কথা মতো আবার ক্লাসের দিকে হাঁটা দিলাম। ওকে যা, তুই ভালো করে জানিস যে আমি কি করতে পারি। আমি এইবার তানভীরের সাথে চলা থামিয়ে ওদের কাছে গেলাম। বলুন। এই তো লক্ষ্মী ছেলের মতো চলে এসেছে। আমাকে এত অপমান করার পরও কি আপনাদের স্বাদ মেটেনি? তোকে আবার অপমান করলাম কই? বাহ, ভুলে গেলেন আপনিও তো ক্লাসের টপার। তাহলে আপনার ব্রেইন এত দুর্বল কেন? তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস। শোন, তোকে যেই কারণে ডাকা, তুই প্রতিদিন আমাদের জুতা মুছে দিবি, এটাই তোর কাজ। না, আমি পারবো না। পারবি না মানে? তুই পারবি, সাথে তোর বাপও পারবে। রবি আমাকে মেরেছে, এটার কোনো কষ্ট আমি পাই নাই, কিন্তু ও আমার বাবার নাম নিয়ে কথা বলেছে, তাই আমি ওকে ছাড়বো না। রাগী চোখে ওদের দিকে তাকিয়ে ওদের জুতা পরিষ্কার করে দিলাম। প্রতিদিনকার মতো আজও কলেজের সব ছেলে মেয়েরা আমার দিকে তাকিয়ে হাসাহাসি করছিল। সব মুখ বুজে সহ্য করে নিলাম, কারণ আমি এর ফল ওদের দেখিয়ে দিব। তানবীরের সাথে ক্লাসে চলে আসলাম। দুজনে পাশাপাশি বসলাম। স্যার এসে ক্লাস করাতে লাগলো। কলেজ ছুটির পর ইরা আমার সাথে আর খারাপ কিছু করে নাই, তাই খুশি মনে বাড়ি চলে আসলাম। খাবার খেয়ে দিলাম এক ঘুম। বিকেলে ঘুমের মাঝে অনুভব করলাম যে কেউ একজন আমাকে ঠেলছে। চোখ মেলে তাকিয়ে দেখি রিয়া। কি হয়েছে? আপনার ডাকছেন কেন? আপনি না আমাদের গ্রাম ঘুরিয়ে দেখাবেন? ও সরি, ভুলেই গেছি। দ্রুত উঠে রেডি হয়ে নিলাম। রিয়াও খুব সুন্দর করে সেজেছে। ইরা কি যাবে না? যাবে, রেডি হচ্ছে। আমরা তার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখলাম একটা নীলপরি আমার সামনে আসছে। বাহ, আজকে ইরাকে খুব সুন্দর লাগছে। চোখ যেন ফিরাতে পারছি না। ওকে দেখলে মনেই হবে না যে ও এত অহংকারী। কি হলো, যাবেন না? চলো। আমি রিয়া আর ইরাকে নিয়ে বেরিয়ে পড়লাম গ্রাম ঘোরার উদ্দেশ্যে। আমি বারবার ইরার দিকে তাকাচ্ছি, আর চোখ যেন সরতেই চায় না, তবু বারবার আর চোখে ওর দিকে তাকাচ্ছি। ইরা রিয়াকে গ্রাম দেখাতে ব্যস্ত, আর আমি ইরাকে দেখাতে ব্যস্ত। ধুর, আমি কাকে দেখছি? ওকে দেখে আমার লাভ নাই, ও তো রবিকে ভালোবাসে। আর আমি কি না কি ভাবছি। দেখতে দেখতে আমরা একটা লোকালয়ে প্রবেশ করে ফেললাম। সেখানে অনেক বস্তি আর কুকুর বসবাস করে। দেখেই মনে হয় আমরা তিনজন হাঁটছি। ইরা আর রিয়া গল্প করে যাচ্ছে। হঠাৎ দেখলাম একটা কুকুর ইরার দিকে তেড়ে আসছে। ইরা আবার কুকুরকে খুব ভয় পায়। ইরা কুকুরের হাত থেকে বাঁচার জন্য হঠাৎ আমাকে জড়িয়ে ধরলো। প্লিজ কুকুরটাকে সরিয়ে দাও প্লিজ। আমি ইরার ব্যবহার আর কাছ থেকে হা হয়ে গেলাম। ও এমন ভাবে জড়িয়ে ধরলো যেটা স্বাভাবিক মানুষ দেখলে কি না কি ভাববে। আমি কুকুরটাকে তাড়িয়ে দিলাম। রিয়া ইরার কাণ্ড দেখে হাসতে হাসতে লুটিয়ে পড়ল। ইরা আমাকে ছেড়ে দিল। দেখি ইরা লজ্জায় লাল হয়ে গেছে। আমিও খুব লজ্জা পেলাম। দেখলাম কয়েকজন মুরব্বী আমাদের দিকে আসছে। এসেই তারা আমাদের পরিচয় নিল। আমি বলেছি যে ইরা আর আমি কাজিন, কিন্তু তারা ওই ঘটনা দেখার পর বিশ্বাস করতে চাইছে না। লোকগুলো আমাদেরকে আরো অনেক লোকের মাঝে নিয়ে গেল। তারা সবাই সিদ্ধান্ত নিল যে আমাদের বিয়ে দিয়ে দিবেন। এই কথা শোনার পর আমি আর ইরা কেউই নিজেকে স্থির করে রাখতে পারলাম না। আমরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সব ছেঁড়া চুলে খোপা বাঁধার মতো হয়ে গেল। তারা আমাদের কোনো কথা না শুনেই আমাদের বিয়ে দিয়ে দিল। ইরা হন হন করে বাড়ি চলে আসলো, আর আমি আর রিয়া পরে আসলাম। জানি না আজ বাড়িতে যে কি হবে। ইরা প্রচন্ড রেগে আছে। ভয়ে ভয়ে আমি বাসায় ঢুকলাম, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে বাসায় কোনো শব্দ শুনতে পেলাম না। সবাই সবার মতো ব্যস্ত। আমিও আমার রুমে চলে আসলাম আর ওই ঘটনার কথা ভাবছি। এইভাবে কেউ জড়িয়ে ধরে নাকি? আজ ওর ভুলের জন্য 3টা জীবন নষ্ট হয়ে গেল। রাতে আমি একটা বই নিয়ে পড়তে লাগলাম, কিন্তু কিছুতেই পড়ায় মন বসছে না। এমন সময় রিয়া আসলো। পড়ায় মন বসছে না? আপনি কি করে জানলেন? ওই ঘটনার পর পড়াতে মন না বসাটাই স্বাভাবিক। ইরা জড়িয়ে না ধরলেই তো পারতো। দোষ তো ইরার ছিল। এভাবে কেউ জড়িয়ে ধরে নাকি? আঙ্কেল এসেছে? মাত্র আসলো। রিয়া একটু পর এসো, আমি একটু পড়ে নেই। ওকে।
রিয়া চলে গেল। আচ্ছা আমি কি ইরার কাছ থেকে মাপ চেয়ে নিব? কেন চাইবো? দোষ তো আমার না। দূর, যা হওয়ার হবে, আগে মাপ তো চাই। এক পা করে বাড়ালাম ইরার রুমের দিকে। দরজা দেখি খোলাই আছে। আসতে পারি? দেখি ইরা মন খারাপ করে শুয়ে আছে। আমাকে দেখে ওর খারাপ লাগাটা রাগে পরিণত হলো। তুই এখানে কেন এসেছিস? দেখো ইরা, আজ যা হয়েছে তার জন্য আমি সরি। বাহ বাহ, চমৎকার। এত বড় মহৎ কাজ করে এখন সরি বলা হচ্ছে? আমার তো কোনো দোষ ছিল না, সব দোষ তোমার ছিল। ইরা আমাকে 2টা থাপ্পড় দিল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। দোষ তোর ছিল বেশি। তুই আমার চোখের সামনে থেকে যা। আমি কিছু না বলে ভেজা চোখ নিয়ে এরা রুম থেকে বেরিয়ে পড়লাম। রাতে সবাই একসাথে খাবার খাচ্ছি, কিন্তু কারো মুখে কোনো শব্দ নাই। চুপচাপ খাবার খেয়ে উঠে গেলাম। ইরাও চুপচাপ খাবার খাচ্ছে। আর আজ বেশি পড়লাম না, রুমে এসে শুয়ে পড়লাম। খুব ক্লান্ত লাগছে আজকে, তাই দিলাম এক ঘুম। পরের দিন ঘুম থেকে উঠে আমি কলেজে চলে গেলাম। ক্যাম্পাসে আমি আর তানভীর বসে আছি। কিরে, মন খারাপ নাকি? অনেক। কেন? শোনো তাহলে, সব বলে দিলাম তানভীরকে। বলিস কি? এখন কি করবি? সেটাই তো চিন্তা। ইরার সামনে যাওয়া আমার মনে হয় ঠিক হবে না। বাসায় কেউ জানে? না, কেউ জানে না। এরা মনে হয় তোকে মেনে নিবে না। সেটা আমি ভালো করেই জানি। এইসব নিয়ে আর ভাবিস না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আজও ইরা রবির বাইকের পিছনে করে আসলো, কিন্তু তার মুখে হাসির ছাপ নেই। তানভীর, চলো এখান থেকে। চল। আমরা যেই ক্লাসে যাব ঠিক তখনই রবি আমাকে ডাক দিল। আমি রবির কাছে গেলাম। কিরে, তোরে কাল কি বললাম? আমি কিছু বলতে যাব ঠিক তখনই ইরা বলে উঠল, ওকে যেতে দাও রবি। কেন? বললাম তো যেতে দিতে। আচ্ছা, তোমার কি হয়েছে? সেই কখন থেকে চুপচাপ বসে আছো? না, আমার কিছুই হয় নাই। এই, তুই ক্লাসে যা। আমিও সেখান থেকে চলে আসলাম। কলেজ ছুটির পর যখন একা একা আসছিলাম, তখন কেউ একজন পিছন থেকে আমাকে ডাক দেয়। আমি তাকিয়ে দেখি একটা ছেলে আমাকে ডাকছে। আমি সেই দিকে না তাকিয়ে চুপচাপ হেঁটে যেতে লাগলাম। কিছুক্ষণ পর ছেলেটা আমার সামনে আসলো। তোকে না আমি দেখেছি? শুনতে পাই নাই? যখন বাস পড়বে পিঠে তখন ঠিকই শুনতে পাবে। এইভাবে কয়েকটা ছেলে আমার সামনে এসে আমাকে ঘিরে দাঁড়ালো। পথ আটকে রেখেছেন কেন? তোর ইরা ভাবিকে বিয়ে করার খুব শখ, তাই না? কি যাতা বলছেন? কাল তুই ইরা ভাবিকে বিয়ে করে ভুল করেছিস, এখন তোর শাস্তি পেতে হবে। এই বলে ছেলেগুলো আমাকে এলোপাতাড়ি মারতে শুরু করলো। কেউ জানি আমার মাথায় অনেক জোরে একটা বাড়ি দেয়। এতে মাথা ফেটে রক্ত বের হতে লাগলো। সবকিছু অন্ধকার মনে হতে লাগলো। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ি। জ্ঞান ফিরে দেখি আমি নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। আমার পাশে আঙ্কেল বসে আছে। আমার জ্ঞান ফিরা দেখে তিনি নিজেকে স্থির করে রাখতে পারলেন না, কেঁদে দিলেন তিনি। আরে আঙ্কেল, আপনি কাঁদছেন কেন? আগে বল, তোকে এইভাবে কে মেরেছে? কি করে বলবো, আমি তো তাদের কাউকে চিনি না। তা ওরা তোর উপর হঠাৎ হামলা করলো কেন? সেটার উত্তরও আমার কাছে জানা নেই। আচ্ছা, তুই রেস্ট নে। ডাক্তার বলেছে যে তোকে 2 দিন পর রিলিজ দেওয়া হবে। ওকে। আমি চুপচাপ শুয়ে আছি আর ভাবছি, ইরা আমার সাথে এমনটা কিভাবে করতে পারলো? দোষটা কি আমার একারই ছিল? ওর কোনো দোষ ছিল না। আজ ও আমার এই অবস্থা করেছে। একদিন আমি ওকে তিলে তিলে কষ্ট দিব, তখন ও বুঝবে যে অবহেলা কি জিনিস। আর আমি আঙ্কেলকে কিভাবে বলি যে ইরা আমাকে মার খাইয়েছে। আজ আমার এই অবস্থার জন্য ইরা দায়ী। এইভাবে 2 দিন আমাকে হাসপাতালে চিকিৎসা করা হলো। আজ আমাকে রিলিজ করে দিল। আঙ্কেল আমাকে ধরে বাসায় নিয়ে আসলো। আঙ্কেল আর রিয়া ছাড়া কেউই আমাকে দেখতে যায় নাই। আঙ্কেল আমাকে রুমে খাটের উপর শুয়ে দিল। এখান থেকে নড়বি না, এইখানে শুয়ে থাক। ওকে। আঙ্কেল চলে যাবার সাথে সাথে রিয়া আমার রুমে আসলো। এখন কেমন বোধ করছেন? এই তো ভালো। আপনার এই অবস্থা কে করলো? সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু আমি পারবো। এ কি, রিয়া কোথায় থেকে জানলো যে ইরা আমার এই অবস্থা করেছে? তাহলে বলুন, কে করেছে? ইরা করেছে। আরে ধুর, আপনি পাগল নাকি? ও করতে যাবে কেন? ও যখন আপনাকে মারার পর ওই লোকগুলোর সাথে কথা বলছিল তখন আমি শুনেছি।
আপনি দয়া করে কাউকে বলবেন না। না, আমি সব আঙ্কেলকে বলবো, ওর উচিত শিক্ষা পাওয়া উচিত। আপনাকে আমার কসম দিলাম, যদি বলেন তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না। কি বললেন আপনি? আপনি ইরার মতো বেঈমান মেয়েকে বাঁচাতে চান? সে একদিন ঠিকই তার ভুল বুঝতে পারবে, তাই আমি চাই না আঙ্কেলকে এসব শুনে ইরার প্রতি ঘৃণা জন্মাক। নিজের জন্য কি কোনো মায়া নেই আপনার? হঠাৎ এই প্রশ্ন? ইরা যে আপনাকে পরবর্তীতে আঘাত করবে না সেটার মানে কি? সেটাও না হয় সহ্য করে নিব। সত্যি করে একটা কথা বলবেন? বলেন। আপনি কি ইরাকে ভালোবাসেন? ধুর, কি প্রশ্ন করছেন? দেখুন, সত্যি করে বলেন, আপনি কি ইরাকে ভালোবাসেন? ইরা কি আপনাকে মেনে নিবে? সেটা হয়তো ভাগ্যের পরিহাস। আপনি কি পারবেন ইরাকে আপনার ভালোবাসায় পরিচয় দিয়ে স্ত্রী হিসেবে কাছে টেনে নিতে? হয়তো একদিন সফল হব, চেষ্টা করতে সমস্যা কি? আমি চাই যে আপনি ইরাকে নিজের করে পান। এভাবে চলতে থাকলে ইরা আপনাকে আরো দূরে ঠেলে দেবে। তাহলে আমাকে কি করতে হবে? আপনি নিজের অধিকারটা বুঝে নেন, তাহলেই হবে। ওকে, কিন্তু আঙ্কেল? আঙ্কেলকে ব্যবস্থা করা যাবে, আপনি আপনার কাজে লেগে যাবেন। তাহলে আমি যাই, আবার পরে দেখতে আসবো। ওকে। রিয়া চলে গেলে আমি ঘুমে তলিয়ে যাই। ঘুম থেকে অনুভব করলাম কেউ একজন আমার নাকের কাছে হাত ধরেছে। আমি চোখ মেলে তাকিয়ে দেখি ইরা। আপনি হঠাৎ আমার রুমে? আপনাকে দেখতে এলাম, বেঁচে আছেন নাকি মরে গেছেন? আমি আপনার কি ক্ষতি করলাম যে আপনি আমার আজ এই অবস্থা করলেন? তুই আমাকে বিয়ে করলি কেন? আমি তো আর ইচ্ছে করে করি নাই, আমাদের জোর করা হয়েছে। তুই সেখান থেকে পালাস নাই কেন? পালালে আজ এখানেও থাকতে পারতাম না। মরে গেলেই তো পারতি। এত অবহেলা আমার জন্য? শোন, তোকে যেই কথা বলার জন্য এসেছি, তুই কাল কলেজে যাবি না, তোর সাথে বাসায় কাজ আছে। কি কাজ? সেটা কাল দেখবি। যদি কলেজে যাস তাহলে এই দুনিয়ার আলো তোর জন্য হারাম হয়ে যাবে। ওকে, যাব না। গুড। এই বলে ইরা চলে গেল। হঠাৎ ইরার সাথে আমার কি কাজ যে আমাকে থাকতে বলছে? নাকি নতুন কোনো চালর? দূর, সেটা কাল দেখা যাবে। বিকেলে বাসায় একটু হাঁটাহাঁটি করলাম। ভালো করে হাঁটতে পারি না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়। রাতে সবার সাথে একসাথে বসে খাবার খেলাম। এসে শুয়ে শুয়ে একটা বই পড়তে লাগলাম। কখন যে চোখ লেগে এসেছে তা আমি বুঝতেই পারি নাই। সকালে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে খাবার খেলাম। আঙ্কেল অফিসে চলে গেল। আমি ইরার কথা মতো বাসায় রয়ে গেলাম। ইরাও কলেজে গেল না, আমাকে যেতে দিল না। আমি বাসায় শুয়ে শুয়ে মোবাইল টিপছি। হঠাৎ ইরা আমার রুমে প্রবেশ করে কোনো কথা না বলে আমার কলার চেপে ধরে সবার সামনে নিয়ে যায়। কি হলো, আমাকে এইভাবে টেনে আনলেন কেন? ইরা আমার কোনো কথার জবাব না দিয়ে হঠাৎ আন্টির সামনে এসে আন্টি আমার গালে 2টা থাপ্পড় মারলো। আমি সাথে সাথে হা করে দাঁড়িয়ে রইলাম। আন্টি, আপনি আমাকে মারলেন, আমার অপরাধ কি ছিল? তোর সাহস কি করে হয় ইরাকে বিয়ে করার? আপনি সম্পূর্ণ ঘটনা শুনেছেন? আমার কিছু শোনা লাগবে না। তুই কোন সাহসে ইরার দিকে হাত বাড়িয়েছিস? আন্টি, আপনি আমাকে একবার বিশ্বাস করুন, এতে আমার একার দোষ নেই। জি মামি, এখানে ইমন ভাইয়ার একার দোষ নেই, দোষ বেশি হলো ইরার। রিয়া, তুমি চুপ থাকো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। প্লিজ আমার কথা একবার বিশ্বাস করে দেখুন। এখন আমার মেয়েকে বিয়ে করবে কে? তুই ওর এত বড় সর্বনাশ কেন করলি? আমি করতে চাই নাই, সবটাই পরিস্থিতির শিকার। তুই আমার মেয়ের যে কলঙ্ক দিয়েছিস সেটা উঠবে একটা কাজ করলে, আর সেটা হলো তোকে বাড়ি ছেড়ে যেতে হবে। আন্টির কথা শুনে আমি থ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার কপালে কি এতই খারাপ যে নিজের বাড়িতে নিজের ঠাঁই হয় না? এই কথা শুনে চোখ দিয়ে পানি পড়ে গেল। মামি, আপনি এগুলো কি বলছেন? ও অসুস্থ, তার মধ্যে কই যাবে? যেখানে যাওয়ার যাক, আমাদের চোখের সামনে যাতে না আসুক। ওকে, আমি চলে যাব। নিজের বাড়ি রেখে কই যাবেন আপনি? 2 চোখ যেই দিকে যাই সেই দিকে যাব। আমি গেলে যদি ইরার ভালো হয় তাহলে আমি চলে যাব। তাহলে এক্ষুনি বের হয়ে যা। আঙ্কেল আসুক, তারপর সবাইকে বিদায় করে চলে যাব। বাবা আসলে তোকে কখনোই বের করতে পারবো না। আজ এই জন্য কি আমাকে কলেজে যেতে দিলেন না? হিসেব বাকি ছিল, মিটিয়ে নিয়েছি। তুই এখন বের হয়ে বাড়ি থেকে। বাহ মামি বাহ, সবাই বলতো আপনারা নাকি অনেক উদার মনের মানুষ, তাহলে এটাই কি সেই উদারতা? কি বলতে চাও তুমি? গ্রামে আপনাদের কত প্রশংসা শুনি, কিন্তু সেই সাদা মুখোশের আড়ালে যে কয়েকটা কালো মুখ আছে সেটা আমি আজ জানতে পেরেছি।
রিয়া, তুমি কি বলতে চাও? আমি কিছুই বলতে চাই না। আমি শুধু বলতে চাই, আর যে ক্ষমতার প্রভাবে আপনি ইমন ভাইকে তাড়িয়ে দিচ্ছেন, সেই ক্ষমতা কি ইমন ভাইয়ের আপনার নেই? রিয়া, তুমি সামান্য অপরিচিত ছেলের জন্য নিজের মামিকে অপমান করছো। সত্যি বললে যদি অপমান বোধ করে তাহলে আমি সরি। প্লিজ বন্ধ করুন আপনাদের ঝগড়া। আমি চলে গেলে যদি আপনারা ভালো থাকেন তাহলে আমি এখনই চলে যাচ্ছি। না ভাইয়া, আপনি কোথাও যাবেন না, আপনি নিজের বাড়িতেই থাকবেন। সেই ভাগ্য আমার নেই। আচ্ছা, আমি আমার ব্যাগ গুছিয়ে আনছি। এই বলে আমি আমার রুমে চলে আসলাম ব্যাগ গোছানোর জন্য। খুশি হয়েছেন আপনারা? ভাইয়া চলে যাচ্ছে। তোর এত মাথা ব্যথা কিসের ইমনের জন্য? শুধু ইমন ভাই নয়, বরং অন্য কেউ থাকলে আমি এই কাজ করতাম। ওকে, সবাই সবার রুমে যাও, একটু পর আপদ বিদায় হবে। যদি আজ ইমন ভাইয়া বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে সেই সাথে আমিও বেরিয়ে যাব, থাকবো না তোমাদের মতো কালসাপের সাথে। ইমনে যাওয়ার সাথে তোমার যাওয়ার সম্পর্ক কি? যেই বাড়িতে মালিকের জায়গা হয় না সেখানে আমার থাকা বেমানান। ওই বদমাসটা আমার মাথায় ভূত চাপিয়ে দিয়েছে। আঙ্কেল আজ আপনাদের মাথায় ভূত চাপাবে। মানে? মানেটা একটু পর টের বাবা। এইদিকে আমি ব্যাগ গুছিয়ে সবার সামনে আসলাম। আপনাদের অনেক কষ্ট দিয়েছি, আপনাদের চলার পথে হয়তো বাধা হয়ে আমি দাঁড়িয়েছি, তাই আমি চাই না আপনারা আমার জন্য কষ্ট ভোগ করেন, তাই আমি চলে যাচ্ছি। আপনি যাবেন কই? থাকবেন কোথায়? সেটা না হয় আল্লাহ ঠিক করে দিবে। না প্লিজ, আপনি যাবেন না। না, আমাকে যেতে হবে। তাহলে আপনি দাঁড়ান, আমি চলে যাবো এই বাড়ি থেকে। কেউ যাবে না এই বাড়ি থেকে। কথা শুনে তাকিয়ে দেখি দরজায় আঙ্কেল দাঁড়িয়ে আছে। সবাই তাকে দেখে অবাক হয়ে গেছে। কেউ হয়তো আশা করেনি যে উনি অবেলায় আসবেন। তুমি এখানে? আমাকে দেখে খুব অবাক হচ্ছ তাই না? বাবা, তুমি তো এই সময় আসো না, তাহলে আজকে? ভেবেছিলি আজকে আমাকে অফিসে পাঠিয়ে তোরা ইমনকে বাড়ি থেকে বের করে দিবি, তাই না? তুমি জানো ও কি করেছে? আমি সব জানি। কাল রিয়া আর ইমন কথা বলার সময় আমি শুনেছি। তারপরও ওকে কিছু বলবা না? দোষ তো ওর না, তোরও ছিল এরা। আমার দোষ মানে? তোর দোষ সব। তুই যদি ইমনকে জড়িয়ে না ধরতি তাহলে আজ এইসব হতো না। এখন তুমি কি বলতে চাও? দেখ মা, বিয়ে জীবনে একবারই হয়, তাই আমি চাই তুই ইমনকে গ্রহণ করে নে। না, আমার এই প্রাণ থাকতে আমি তাকে কোনোদিন মেনে নেব না। যখন আমার চাকরি ছিল না তখন ওর বাবা ও মায়ের একটা সোনার চেইন আমাকে দিয়েছিল যাতে আমি ভালো কিছু করতে পারি। মনে হয় না আমি ওদের ঋণ কখনো শোধ করতে পারবো। বাহ, তাহলে কি তুমি ওর বাবার সাথে লেনা দেনার জন্য আমাকে কুরবানি দিচ্ছ? বাহ, তুই হুবহু তোর মায়ের মতো অকৃতজ্ঞ হয়েছিস। তুমি তো জানো যে ওর বাবা মা আমাদের জন্য কি কি করেছে। তোর ইমনকে মেনে নিতে সমস্যা কোথায়? বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? ওর মতো ছেলেকে আমি কোনোদিন মেনে নিতে পারবো না। যদি ওর বাড়িতে থাকতে পারিস, খেতে পারিস, তাহলে ওকে গ্রহণ করতে সমস্যা কি? আমি মরে গেলে ওকে গ্রহণ করব না। একদিন তুই ইমনের জন্য আফসোস করবি, সেই দিনের জন্য অপেক্ষায় থাক। হাউ ফানি! ওর জন্য আফসোস করব আমি? নিজের বাড়িতে থেকে বেচারা অনেক কষ্ট সহ্য করছে। আর না, আমি এর একটা ভেদ করব। কি করবা তুমি? আমি নিজে ইমনকে বাড়ি থেকে বের করে দিব যাতে তোদের বিষে ও বিষাক্ত না হয়। আমরা তো এটাই করতে চেয়েছিলাম। তাড়াতাড়ি বের করো। মামা, তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছো এসব? আমি ঠিক বলেছি। ইমন আজকে এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি তো সেটাই চাই। এইখানে থাকলে যদি তোমাদের কষ্ট হয় তাই আমি চলে যাচ্ছি। তারপর সবাইকে বিদায় দিলাম। আঙ্কেলকে বিদায় দেওয়ার সময় দেখলাম ওনার চোখে পানি। চোখের পানি মুছতে মুছতে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। এইদিকে খুশি হয়েছিস তোরা এবার? আজ আমি একটা কথা স্পষ্ট বলতে চাই। কি কথা? আজ থেকে বাড়িতে কোনো ড্রাইভারের কাজে লোক থাকবে না। সবাই সবার নিজের কাজ করবে। কাজের লোক ছাড়া এত বড় সংসার চলবে কি করে? সেটা আমার দেখার বিষয় না। আমি বলেছি তাই এটাই ফাইনাল। আর যদি কোনোদিন বাড়িতে কোনোদিন কাজের লোক থাকে তাহলে আমি তোমাদেরকেও অস্বীকার করতে পিছপা হব না। এই বলে আঙ্কেল বাড়ি থেকে বেরিয়ে পড়লো। অন্যদিকে রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, যেই বাড়িতে আমার জন্ম, যেই বাড়িতে আমার বাবা মায়ের স্মৃতি, আজ আমার সেই বাড়িতে ঠাঁই হলো না। কি পোড়া কপাল আমার।
বারবার চোখ দুইটা ঝাপসা হয়ে আসছে। রুমাল দিয়ে চোখের পানি মুছতে মুছতে রুমালটাও ভিজিয়ে ফেললাম। শেষ পর্যন্ত আঙ্কেলও আমাকে বের করে দিল। আঙ্কেল তো একমাত্র আমাকে বুঝতো, তাহলে তিনি কেন আজ আমার পক্ষ নিয়েও বিপরীত হয়ে গেল? হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল, তাই একটা গাছের নিচে বসলাম আর ভাবছি এখন কোথায় যাব, কি করব? আমি কি আমার পড়াশোনা চালিয়ে যেতে পারবো না? আমি কি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারবো না? বাবা মায়ের ছবিটা বের করলাম। মাগো, আজ আমি অনেক খুশি, কারণ আজ নিজের বাড়ি থেকে নিজেকে বের করে দিয়েছি। তোমাদের স্বপ্ন হয়তো আমি বাস্তবায়ন করতে পারবো না, তোমরা আমাকে মাফ করে দিও। আমার তো কোনো দোষ ছিল না, তাহলে আজ আমাকে বিধাতা এত বড় শাস্তি দিল কেন? যেই বাড়িতে আছে তোমাদের অতীতের স্মৃতি, আজ সেই বাড়িতে আমার ঠাঁই নেই। তোমরা আমাকে মাফ করে দিও। ছেলে হিসেবে তোমাদের কথা রাখতে পারলাম না, মাফ করে দিও, মাফ করে দিও। এইগুলো বলছি আর কান্না করে যাচ্ছি। হঠাৎ কেউ আমার চোখের পানি মুছে দিল। আমি তাকিয়ে দেখি আঙ্কেল। আরে আঙ্কেল, আপনি? তোর খুব কষ্ট হচ্ছে তাই না? না না, কিসের কষ্ট? তুই তোর বাবা মায়ের কাছে বুঝি আমার নামে বিচার দিয়েছিস? এ মা, না না, তা করতে যাব কেন? তোর সাথে যা হয়েছে তার জন্য আমি মাপ চাই। প্লিজ তুই আমাকে মাফ করে দে। বাবা কি কখনো ছেলের কাছে মাপ চায়? আমি জানি বাসায় আমি না থাকলে তোর উপর অনেক অত্যাচার হয়। জানিস আমার কোনো সম্পত্তি নেই, বাড়িটা তোর, আবার অফিসটাও তোর, আবার সমস্ত ফ্ল্যাট তোর বাবার টাকায় কেনা। আপনি এভাবে বলছেন কেন? আমার যা যা আছে সবই তো আপনার। হয়েছে, এখন চল আমার সাথে। কই যাব? বাসায় চল। না আঙ্কেল, আমি ফিরে গিয়ে ওদের আর কষ্ট দিতে পারবো না। আরে গাধা, সেই বাসায় না, আরেকটা বাসা। আরেক বাসা মানে? আগে চল, তারপর দেখতে পারবি। আমিও বাধ্য ছেলের মতো আঙ্কেলের সাথে যেতে লাগলাম। তিনি আমাকে একটা ফ্ল্যাটে নিয়ে গেলেন। আজ থেকে তুই এইখানে থাকবি। আমি চাই না ওরা তোর উপর আবার অত্যাচার করুক, তাই তোকে এখানে নিয়ে এসেছি। এটা আবার কার ফ্ল্যাট? এটা কয়দিন আগে তোর বাবার টাকায় কিনেছিলাম। এক কথায় বলতে গেলে তোর ফ্ল্যাট। আমার কিছু নাই, সব আপনার। তুই কাল থেকে আবার কলেজ যাবি, কিন্তু ইরার সাথে কোনো কথা বলবি না। ওকে। তোর যা যা লাগে সব পাঠিয়ে দিব। আঙ্কেল, আমার একটা কিছু চাওয়ার ছিল। এইভাবে বলছিস কেন? তোর যা লাগে তুই তাই নিস। আঙ্কেল, আমার কয়েকটা গাড়ি আর গার্ড লাগবে। ওকে, আজই পাঠিয়ে দিব। আর খাবারের চিন্তা করবি না, আমি সব পাঠিয়ে দিব। যতই হোক তুই তো আমার বস। ধুর, কি যে বলেন! আমি আপনার ছেলে, বস টস আমি হতে পারবো না। এখন হবি না, বাট পরে তো হবি। আচ্ছা, তখন দেখা যাবে। আচ্ছা আমি যাই। আর এই নে ক্রেডিট কার্ড, তোর যত টাকা লাগে খরচ করবি। ওকে। আমাকে একবার বিশ্বাস করুন, এতে আমার একার দোষ নেই। জি মামি, এখানে ইমন ভাইয়ার একার দোষ নেই, দোষ বেশি হলো ইরার। রিয়া, তুমি চুপ থাকো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। প্লিজ আমার কথা একবার বিশ্বাস করে দেখুন। এখন আমার মেয়েকে বিয়ে করবে কে? তুই ওর এত বড় সর্বনাশ কেন করলি? আমি করতে চাই নাই, সবটাই পরিস্থিতির শিকার। তুই আমার মেয়ের যে কলঙ্ক দিয়েছিস সেটা উঠবে একটা কাজ করলে, আর সেটা হলো তোকে বাড়ি ছেড়ে যেতে হবে। আন্টির কথা শুনে আমি থ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার কপালে কি এতই খারাপ যে নিজের বাড়িতে নিজের ঠাঁই হয় না? এই কথা শুনে চোখ দিয়ে পানি পড়ে গেল। মামি, আপনি এগুলো কি বলছেন? ও অসুস্থ, তার মধ্যে কই যাবে? যেখানে যাওয়ার যাক, আমাদের চোখের সামনে যাতে না আসুক। ওকে, আমি চলে যাব। নিজের বাড়ি রেখে কই যাবেন আপনি? দুই চোখ যেই দিকে যায় সেই দিকে যাব। আমি গেলে যদি ইরার ভালো হয় তাহলে আমি চলে যাব। তাহলে এক্ষুনি বের হয়ে যা। আঙ্কেল আসুক, তারপর সবাইকে বিদায় করে চলে যাব। বাবা আসলে তোকে কখনোই বের করতে পারবো না। আজ এই জন্য কি আমাকে কলেজে যেতে দিলেন না? হিসেব বাকি ছিল, মিটিয়ে নিয়েছি। তুই এখন বের হয়ে বাড়ি থেকে। বাহ মামি বাহ, সবাই বলতো আপনারা নাকি অনেক উদার মনের মানুষ, তাহলে এটাই কি সেই উদারতা? কি বলতে চাও তুমি? গ্রামে আপনাদের কত প্রশংসা শুনি, কিন্তু সেই সাদা মুখোশের আড়ালে যে কয়েকটা কালো মুখ আছে সেটা আমি আজ জানতে পেরেছি। রিয়া, তুমি কি বলতে চাও? আমি কিছুই বলতে চাই না, আমি শুধু বলতে চাই আর যে ক্ষমতার প্রভাবে আপনি ইমন ভাইকে তাড়িয়ে দিচ্ছেন সেই ক্ষমতা কি ইমন ভাইয়ের আপনার নেই? রিয়া, তুমি সামান্য অপরিচিত ছেলের জন্য নিজের মামিকে অপমান করছো। সত্যি বললে যদি অপমান বোধ করে তাহলে আমি সরি। প্লিজ বন্ধ করুন আপনাদের ঝগড়া।
আমি চলে গেলে যদি আপনারা ভালো থাকেন তাহলে আমি এখনই চলে যাচ্ছি। না ভাইয়া, আপনি কোথাও যাবেন না, আপনি নিজের বাড়িতেই থাকবেন। সেই ভাগ্য আমার নেই। আচ্ছা, আমি আমার ব্যাগ গুছিয়ে আনছি। এই বলে আমি আমার রুমে চলে আসলাম ব্যাগ গোছানোর জন্য। খুশি হয়েছেন আপনারা? ভাইয়া চলে যাচ্ছে। তোর এত মাথা ব্যথা কিসের ইমনের জন্য? শুধু ইমন ভাই নয়, বরং অন্য কেউ থাকলে আমি এই কাজ করতাম। ওকে, সবাই সবার রুমে যাও, একটু পর আপদ বিদায় হবে। যদি আজ ইমন ভাইয়া বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে সেই সাথে আমিও বেরিয়ে যাব, থাকবো না তোমাদের মতো কালসাপের সাথে। ইমনে যাওয়ার সাথে তোমার যাওয়ার সম্পর্ক কি? যেই বাড়িতে মালিকের জায়গা হয় না সেখানে আমার থাকা বেমানান। ওই বদমাসটা আমার মাথায় ভূত চাপিয়ে দিয়েছে। আঙ্কেল, আজ আপনাদের মাথার ভূত চাপাবে। মানে? মানেটা একটু পর টের বাবা। এইদিকে আমি ব্যাগ গুছিয়ে সবার সামনে আসলাম। আপনাদের অনেক কষ্ট দিয়েছি, আপনাদের চলার পথে হয়তো বাধা হয়ে আমি দাঁড়িয়েছি, তাই আমি চাই না আপনারা আমার জন্য কষ্ট ভোগ করেন, তাই আমি চলে যাচ্ছি। আপনি যাবেন কই? থাকবেন কোথায়? সেটা না হয় আল্লাহ ঠিক করে দিবে। না প্লিজ, আপনি যাবেন না। না, আমাকে যেতে হবে। তাহলে আপনি দাঁড়ান, আমি চলে যাব এই বাড়ি থেকে। কেউ যাবে না এই বাড়ি থেকে। কথা শুনে তাকিয়ে দেখি দরজায় আঙ্কেল দাঁড়িয়ে আছে। সবাই তাকে দেখে অবাক হয়ে গেছে। কেউ হয়তো আশা করেনি যে উনি অবেলায় আসবেন। তো তুমি এখানে? আমাকে দেখে খুব অবাক হচ্ছ তাই না? বাবা, তুমি তো এই সময় আসো না, তাহলে আজকে? ভেবেছিলি আজকে আমাকে অফিসে পাঠিয়ে তোরা ইমনকে বাড়ি থেকে বের করে দিবি, তাই না? তুমি জানো ও কি করেছে? আমি সব জানি। কাল রিয়া আর ইমন কথা বলার সময় আমি শুনেছি। তারপরও ওকে কিছু বলবা না? দোষ তো ওর না, তোরও ছিল এরা। আমার দোষ মানে? তোর দোষ সব। তুই যদি ইমনকে জড়িয়ে না ধরতি তাহলে আজ এইসব হতো না। এখন তুমি কি বলতে চাও? দেখ মা, বিয়ে জীবনে একবারই হয়, তাই আমি চাই তুই ইমনকে গ্রহণ করে নে। না, আমার এই প্রাণ থাকতে আমি তাকে কোনোদিন মেনে নেব না। যখন আমার চাকরি ছিল না তখন ওর বাবা ও মায়ের একটা সোনার চেইন আমাকে দিয়েছিল যাতে আমি ভালো কিছু করতে পারি। মনে হয় না আমি ওদের ঋণ কখনো শোধ করতে পারবো। বাহ, তাহলে কি তুমি ওর বাবার সাথে লেনা দেনার জন্য আমাকে কুরবানি দিচ্ছ? বাহ, তুই হুবহু তোর মায়ের মতো অকৃতজ্ঞ হয়েছিস। তুমি তো জানো যে ওর বাবা মা আমাদের জন্য কি কি করেছে। তোর ইমনকে মেনে নিতে সমস্যা কোথায়? বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? ওর মতো ছেলেকে আমি কোনোদিন মেনে নিতে পারবো না। যদি ওর বাড়িতে থাকতে পারিস, খেতে পারিস, তাহলে ওকে গ্রহণ করতে সমস্যা কি? আমি মরে গেলে ওকে গ্রহণ করব না। একদিন তুই ইমনের জন্য আফসোস করবি, সেই দিনের জন্য অপেক্ষায় থাক। হাউ ফানি! ওর জন্য আফসোস করব আমি? নিজের বাড়িতে থেকে বেচারা অনেক কষ্ট সহ্য করছে, আর না, আমি এর একটা ভেদ করব। কি করবা তুমি? আমি নিজে ইমনকে বাড়ি থেকে বের করে দিব যাতে তোদের বিষে বিষাক্ত না হয়। আমরা তো এটাই করতে চেয়েছিলাম, তাড়াতাড়ি বের করো। মামা, তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছো এসব? আমি ঠিক বলেছি। ইমন আজকে এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি তো সেটাই চাই। এইখানে থাকলে যদি তোমাদের কষ্ট হয় তাই আমি চলে যাচ্ছি। তারপর সবাইকে বিদায় দিলাম। আঙ্কেলকে বিদায় দেওয়ার সময় দেখলাম ওনার চোখে পানি। চোখের পানি মুছতে মুছতে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। এইদিকে খুশি হয়েছিস তোরা এবার? আজ আমি একটা কথা স্পষ্ট বলতে চাই। কি কথা? আজ থেকে বাড়িতে কোনো ড্রাইভারের কাজে লোক থাকবে না, সবাই সবার নিজের কাজ করবে। কাজের লোক ছাড়া এত বড় সংসার চলবে কি করে? সেটা আমার দেখার বিষয় না, আমি বলেছি তাই এটাই ফাইনাল। আর যদি কোনোদিন বাড়িতে কোনোদিন কাজের লোক থাকে তাহলে আমি তোমাদেরকেও অস্বীকার করতে পিছপা হব না। এই বলে আঙ্কেল বাড়ি থেকে বেরিয়ে পড়লো। অন্যদিকে রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, যেই বাড়িতে আমার জন্ম, যেই বাড়িতে আমার বাবা মায়ের স্মৃতি, আজ আমার সেই বাড়িতে ঠাঁই হলো না। কি পোড়া কপাল আমার! বারবার চোখ দুইটা ঝাপসা হয়ে আসছে। রুমাল দিয়ে চোখের পানি মুছতে মুছতে রুমালটাও ভিজিয়ে ফেললাম। শেষ পর্যন্ত আঙ্কেলও আমাকে বের করে দিল। আঙ্কেল তো একমাত্র আমাকে বুঝতো, তাহলে তিনি কেন আজ আমার পক্ষ নিয়েও বিপরীত হয়ে গেল? হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল, তাই একটা গাছের নিচে বসলাম আর ভাবছি এখন কোথায় যাব, কি করব? আমি কি আমার পড়াশোনা চালিয়ে যেতে পারবো না?
আমি কি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারবো না? বাবা মায়ের ছবিটা বের করলাম। মা গো, আজ আমি অনেক খুশি, কারণ আজ নিজের বাড়ি থেকে নিজেকে বের করে দিয়েছি। তোমাদের স্বপ্ন হয়তো আমি বাস্তবায়ন করতে পারবো না, তোমরা আমাকে মাফ করে দিও। আমার তো কোনো দোষ ছিল না, তাহলে আজ আমাকে বিধাতা এত বড় শাস্তি দিল কেন? যেই বাড়িতে আছে তোমাদের অতীতের স্মৃতি, আজ সেই বাড়িতে আমার ঠাঁই নেই। তোমরা আমাকে মাফ করে দিও। ছেলে হিসেবে তোমাদের কথা রাখতে পারলাম না, মাফ করে দিও, মাফ করে দিও। এইগুলো বলছি আর কান্না করে যাচ্ছি। হঠাৎ কেউ আমার চোখের পানি মুছে দিল। আমি তাকিয়ে দেখি আঙ্কেল। আরে আঙ্কেল, আপনি? তোর খুব কষ্ট হচ্ছে তাই না? না না, কিসের কষ্ট? তুই তোর বাবা মায়ের কাছে বুঝি আমার নামে বিচার দিয়েছিস? এ মা, না না, তা করতে যাব কেন? তোর সাথে যা হয়েছে তার জন্য আমি মাপ চাই। প্লিজ তুই আমাকে মাফ করে দে। বাবা কি কখনো ছেলের কাছে মাপ চায়? আমি জানি বাসায় আমি না থাকলে তোর উপর অনেক অত্যাচার হয়। জানিস আমার কোনো সম্পত্তি নেই, বাড়িটা তোর, আবার অফিসটাও তোর, আবার সমস্ত ফ্ল্যাট তোর বাবার টাকায় কেনা। আপনি এভাবে বলছেন কেন? আমার যা যা আছে সবই তো আপনার। হয়েছে, এখন চল আমার সাথে। কই যাব? বাসায় চল। না আঙ্কেল, আমি ফিরে গিয়ে ওদের আর কষ্ট দিতে পারবো না। আরে গাধা, সেই বাসায় না, আরেকটা বাসা। আরেক বাসা মানে? আগে চল, তারপর দেখতে পারবি। আমিও বাধ্য ছেলের মতো আঙ্কেলের সাথে যেতে লাগলাম। তিনি আমাকে একটা ফ্ল্যাটে নিয়ে গেলেন। আজ থেকে তুই এইখানে থাকবি। আমি চাই না ওরা তোর উপর আবার অত্যাচার করুক, তাই তোকে এখানে নিয়ে এসেছি। এটা আবার কার ফ্ল্যাট? এটা কয়দিন আগে তোর বাবার টাকায় কিনেছিলাম। এক কথায় বলতে গেলে তোর ফ্ল্যাট। আমার কিছু নাই, সব আপনার। তুই কাল থেকে আবার কলেজ যাবি, কিন্তু ইরার সাথে কোনো কথা বলবি না। ওকে তোর যা যা লাগে সব পাঠিয়ে দিব। আঙ্কেল, আমার একটা কিছু চাওয়ার ছিল। এইভাবে বলছিস কেন? তোর যা লাগে তুই তাই নিস। আঙ্কেল, আমার কয়েকটা গাড়ি আর গার্ড লাগবে। ওকে, আজই পাঠিয়ে দিব। আর খাবারের চিন্তা করবি না, আমি সব পাঠিয়ে দিব। যতই হোক তুই তো আমার বস। ধুর, কি যে বলেন! আমি আপনার ছেলে, বস টস আমি হতে পারবো না। এখন হবি না, বাট পরে তো হবি। আচ্ছা, তখন দেখা যাবে। আচ্ছা আমি যাই। আর এই নে ক্রেডিট কার্ড, তোর যত টাকা লাগে খরচ করবি। আপনি তো ইরার জামাই, আপনার কি কষ্ট হয় না যখন ও কোনো ছেলের সাথে চলে? এই উত্তরটা আমি এখন না, পরে বলবো। সেই দিন আপনিও খুব ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা আপনি পড়েন, পরে কল দিব। ওকে, বাই। বাই। কল কেটে দিয়ে পড়তে শুরু করলাম, আর তানভীর আরামে ঘুমাচ্ছে। পড়তে পড়তে বিকেল হয়ে গেছে, শালা এখনো ঘুমাচ্ছে। ওই উঠবি না নাকি? আরে মা, আর একটু ঘুমাতে দাও। ওই শালা, আমি তোর মা না, আমি তোর বন্ধু। ওঠ তাড়াতাড়ি। কি হয়েছে? আর একটু ঘুমাতে দাও ভাই। আর এক সেকেন্ডও না। উঠবি নাকি পানি মেরে দিব? উঠছি। ধুর, দিলি তো ঘুমটা ভেঙে। এত কিভাবে ঘুমাতে পারিস? যা গিয়ে ফ্রেশ হয়ে নে। তানভীর চলে গেল ফ্রেশ হতে। আমি ছাদে গেলাম, গিয়ে বাতাস অনুভব করছি। তুই বাতাস খাওয়ার জন্য কি আমার আরামের ঘুমটা ভেঙে দিলি? তোর ঘুম আরাম নাকি এই বাতাসের অনুভবটা আরামের? আমার ঘুম আরাম। শালা, তুই তো এলিয়েন, তাই তোর ঘুম আরামের। আচ্ছা দোস্ত, তুই এইখানে একা জেনেও ইরার বাবা একবার আসলো না কেন? উনি সারাদিন অফিসের কাজ করেন, এইখানে আসবে কি করে? তাছাড়া উনি কল দিয়ে তো খবর নিচ্ছে। সেটা না হয় বুঝলাম, বাট একটা কথা কিছুতে মাথায় ঢুকছে না। কি কথা? ইরা তো রবি জিএফ, তার উপর আবার তোর বউ। ও যখন রবির সাথে মিশে তখন তোর কি কষ্ট হয় না? না, কষ্ট হবে কেন? আমি জানি ইরা একদিন রবির ধোকা খেয়ে আমার কাছে আসবে, আর সেই দিনের জন্য আমি অপেক্ষা করছি। ভাই রে, তুই যেটা ভালো বুঝিস সেটাই কর। আমাকে যে বুঝতেই হবে। এইভাবে তানভীরের সাথে কিছুক্ষণ কথা বললাম। রেডি হও। কেন? আমরা কই যাব? বলেছি না, আমরা বাহিরে খাবো। এখন তাড়াতাড়ি চলো। ভাই, আমার কাছে টাকা নেই আজকে। তোর কাছ থেকে আমি টাকা খুঁজেছি। তবুও আমি যাব না। একটা থাপ্পড় দিমু, তাড়াতাড়ি চল। ওকে, 1 মিনিট দাঁড়া। আমি আর তানভীর বেরিয়ে পড়লাম, সাথে আমার গার্ডরা ছিল। আমরা একটা মার্কেটে আসলাম। কিরে, ওইখানে আসলি যে? আমার কিছু কেনাকাটা দরকার, তাই এখন আমার জন্য কিছু শার্ট প্যান্ট পছন্দ কর। নে ধর। এইগুলো দিয়ে আমি কি করব?
আমি এইগুলো তোর জন্য কিনেছি। তুই আমার জন্য এইগুলো কেন কিনতে গেলি? চুপ, একটা কথা বলবি না। নে এইগুলো ধর। না, আমি এইগুলো নিব না। ধরতে বলেছি ধর। অনেক জোরাজোরির পর তানভীর আমার হাত থেকে প্যাকেটগুলো নিল। চল, আমাদের রেস্টুরেন্ট বুক করা আছে, আমরা সেখানে যাই। কখন আবার বুক করলি? আজ দুপুরে, এখন চল। আমি, তানভীর, আমার গার্ড, আমরা রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। রেস্টুরেন্টের বাহিরে অনেক ভিড়, হয়তো তারাও আমাদের মতো ডিনার করতে এসেছে। আমার গার্ডগুলো আমাদেরকে সেফটি দিয়ে সামনের পথ থেকে মানুষগুলোকে সরিয়ে দিতে লাগলো। অনেকে আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। অনেক মেয়ে চোখের মাধ্যমে প্রেম নিবেদন করছে। আমি ওই দিকে না তাকিয়ে সোজা ভিআইপিতে চলে গেলাম। এ কি, এরা এখানে কি করছে? আমি দেখি ইরা, রিয়া আর রবি আমার সামনে দাঁড়ানো, আর ওরা ম্যানেজারের সাথে কথা কাটাকাটি করছে। রিয়া আমাকে দেখেই, আরে ভাইয়া তুমি? আজ বাইরে ডিনার করব তাই এসেছি। এই যে উনি আগে এই আসনটা বুক করেছে। কি হয়েছে এইখানে? দেখেন না স্যার, ওদের অনেকবার বলেছি যে আপনি এই আসনটা বুক করিয়েছেন, তা ওরা বারবার জোর করছে। কি হলো রবি? উনি তো একবার বলেছে, তবু বারবার জোর করছো কেন? ভাইয়া, আমি বুঝতে পারি নাই। তা তোমরা এইখানে? আজকে রবি ভাইয়ের জন্মদিন, তাই উনি ট্রিট দিবে আজকে। বাহ, আজ তোমার বার্থডে? হুম। তাহলে আজ ট্রিট আমার পক্ষ থেকে আমি দিব। না না, আমি দেবো, সাথে আপনারাও থাকবেন। আমি দিব, বরং তোমরা থাকবে। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু নয়, আজ একসাথে ডিনার করব। সবাই একসাথে বসলাম। ইরা আমার দিকে আর চোখে তাকাচ্ছে। আমি যে বুঝতে পেরেছি তাকে সেটা বুঝতে দিচ্ছি না। আমি কি আপনাদের সাথে খাবো নাকি আলাদা কোনো জায়গায় খাবো? কেন আলাদা কেন? আমি থাকলে হয়তো কারো সমস্যা হতে পারে। না না, কারো কোনো সমস্যা নাই, আপনি থাকেন। আপনি তো আপনার কথা বলেছেন, কিন্তু যার কষ্ট হচ্ছে সে কিছুই বলছে না। ইরা এইবার স্পষ্টভাবে বুঝতে পেরেছে যে আমি কার কথা বলছি। আমার সমস্যা নেই, তুমি এখানে থাকতে পারো। বাহ, আজ আমি নিজের অধিকার কিছুটা বোঝার কারণে ইরার মতো মেয়ে আমাকে তুই থেকে তুমি করছে, এইটা ভাবছি আর মুচকি মুচকি হাসছি। কিরে, হাসছিস কেন? আরে না, এমনি। সবার সাথে খাবার খেয়ে ওদের বিদায় দিয়ে আসবো এমন সময়। ভাইয়া আপনাকে ছাড়া ভালো লাগছে না, প্লিজ আপনি ফিরে চলুন। ফিরবো সময় হলে, এখন না। ইরা কিছু বলতে যাবে, তখনই ওদের বিদায় দিয়ে চলে আসলাম। তানভীরকে ওর বাসায় এগিয়ে দিলাম, আর আমিও বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে রইলাম। ঘুম আসছে না, তাই পড়তে বসলাম। পড়তে পড়তে ঘুমিয়ে গেছি। অন্যদিকে, প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ প্লিজ। এই তোর কি হলো? ঘুমের ঘরে কি বলছিস সেসব? ইরা হঠাৎ চোখ মেলে তাকায় আর কয়েক গ্লাস পানি দ্রুত খায়। কি রে, কি হয়েছে তোর? তোকে কে ছেড়ে যাবে? একটা স্বপ্ন দেখলাম, তাই আর কি। ধুর, তোর স্বপ্নের কারণে আমার ঘুমটা দিলি তো ভেঙে। সরি রে। এখন বল, স্বপ্নে কে তোকে ছেড়ে যাবে? আমি আগে কোনো দিন এইসব স্বপ্ন দেখি নাই, আজ কেন দেখলাম হঠাৎ? কি দেখেছিস বেটা, সেটা তো বলবি। আমি রবির জায়গায় ইমনকে দেখেছি। মানে? মানে আমি স্বপ্নে দেখলাম যে আমি রবিকে ছেড়ে দিয়ে ইমনের কাছে গিয়েছি ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু সে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। প্লিজ, এখনো সময় আছে, তুই ইমনের কাছে ফিরে যা। ছেলেটা তোকে পাগলের মতো ভালোবাসে। আমি কখনো ওর কাছে যাব না। আমার মনে হয় তুই ইমনকে নিয়ে ভাবতে শুরু করেছিস। মানে কি এটার? মানে হলো যাকে নিয়ে বেশি ভাবে তাকে রাতে স্বপ্ন দেখে। থুর, এসব বাদ দে। এইটা নিয়ে পরে কথা বলবো, এখন ঘুমা। ওকে। রিয়া আর ইরা শুয়ে গেল। রিয়া আরামে ঘুমালেও ইরা ঘুমাতে পারছে না, কারণ সে তার স্বপ্নের ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না। কি কারণে আজ সে হঠাৎ এই স্বপ্ন দেখলো, এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল ইরা। এইদিকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রতিদিনকার মতো আজও আমি আর তানভীর ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি। রবি আমার সামনে এসে নিজের রুমাল দিয়ে পরিষ্কার করতে যাবে, তখন থাক, রবি লাগবে না, আমি তোমাকে দিয়ে আগে পরিষ্কার করিয়েছিলাম। কারণ জানো? না। একদিন তুমি আমার বাবার নাম ধরে কথা বলেছিলে, যেটা আমার মোটেও সহ্য হয় নাই, তাই করিয়েছিলাম। এই জন্য আমি সরি, আমি বুঝতে পারি নাই। তোমার উপর থেকে
আমার রাগ চলে গেছে, তাই আমি চাই না তোমাকে আর অপমান করতে। তুমি এখন যেতে পারো। রবি চলে গেল ইরার কাছে, কিন্তু ইরাকে কেমন জানি লাগছে। মুখে হাসি নেই, মন মরা হয়ে আছে ইরা। এইরা কি হয়েছে তোমার? কই কিছু না তো। তোমাকে সেই কখন থেকে দেখছি যে তুমি মন মরা হয়ে আছো, কিছু হয়েছে? না, আমার কি হবে? তোমার শরীর ঠিক আছে তো? সব ঠিক আছে। এখন চলো ক্লাসে যাই। ওকে, চলো ক্লাসে যাই। এইদিকে, আচ্ছা ইরাকে আজ এমন লাগছে কেন? সেটা তো আমার প্রশ্ন, কিছু হয়েছে নাকি? সেটাই তো জানি না। আচ্ছা ক্লাসে চলো, পরে দেখা যাবে। চল। একে একে সবগুলা ক্লাস করতে লাগলাম। মাঝে মাঝে ইরার দিকে তাকাচ্ছি, দেখি ও আমার দিকে তাকিয়ে আছে। আমরা তাকিয়েছি দেখে সে মুখটা ঘুরিয়ে ফেললো। আচ্ছা ইরা আমার দিকে এইভাবে তাকিয়ে থাকে কেন? কলেজ ছুটির পর আমি চলে আসলাম বাসায়, এসে খাবার খেলাম। অন্যদিকে, কি রে ইরা, খাচ্ছিস না কেন? এত কি চিন্তা করছিস? কই খাচ্ছি তো। এই বলে কিছুটা খেলো। আচ্ছা আমার কি হলো? আমার চোখের সামনে বারবার ইমনের চেহারা ভাসছে কেন? তাহলে কি আমি তাকে... না না, এ হতে পারে না। আমি তো রবিকে ভালোবাসি, ইমনকে ভালোবাসতে পারবো না। কিরে, আবার কই হারিয়ে গেলি? আজকে ভালো লাগছে না, তাই খাবো না। সে কি কিছুই তো খেলি না, আর একটু খেয়ে যা। না মা, আমি কিছু খাবো না, আজকে ভালো লাগছে না। ইরা খাবার ছেড়ে উঠে গেল। ইরা, আজ ইরার কি হলো? সেটা তো আমি বুঝতে পারছি না। আচ্ছা, আমি পরে জেনে নিব ওর কাছ থেকে। ওকে, সেটাই কর। এইদিকে আমি ঘুম থেকে বিকেলে উঠলাম, উঠে দেখি আঙ্কেল কল দিয়েছে অনেকগুলো। আমি আর দেরি না করে আঙ্কেলকে কল দিলাম। হ্যালো আঙ্কেল, কেমন আছেন? এই তো ভালো।